নমস্কার বন্ধুরা, আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প বিদেশি গল্পের ছায়া অবলম্বনে বা বিদেশি গল্প থেকে অনুবাদ করা গল্প। গল্পের নাম মায়া নেকড়ে। অনুবাদ করেছেন পৃথ্বীরাজ সেন। লাইকেনথ্রপি অর্থাৎ টুকটাক বা শয়তানি বিদ্যা ইউরোপে ডাকিনীতন্ত্রের ইতিহাসে অনেকটা জায়গা দখল করে আছে। এই বিদ্যার মাধ্যমে সাধারণ মানুষের নেকড়ে রূপ ধারণ প্রক্রিয়ার আদি অন্ত। ডাইনিরা রূপকথার পক্ষীরাজের মতোই নেকড়ের পালের পিঠে চড়ে আকাশপথে যেখানে সেখানে উড়ে যেতে পারে। পশ্চিমের কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে এই অন্ধবিশ্বাস দানা বেঁধেছিল। এই কারণে তাদের কাছে বনের নেকড়ে হয়ে উঠেছিল উইচেস হর্স বা ডাইনির ঘোড়া। গভীর রাতে হঠাৎ করে নেকড়ের চাপা গর্জন কানে গেলে গ্রহসের বুক ভয়ে কেঁপে উঠত। ডাইনি বিদ্যা জানে এমন কোনো নারী বা পুরুষ শয়তানি মন্ত্রের প্রভাবে মায়া নেকড়ে রূপ ধরে কাছে পিঠে কোথাও শিকার খুঁজে বেড়াচ্ছে। তারা এটাই ভাবত। এই জানোয়ার ইউরোপের এক এক দেশে এক এক নামে পরিচিত। ইংরেজিতে উল্লিখিত ওয়্যারউলফ, যা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় মায়া নেকড়ে। জঙ্গলি নেকড়ের তুলনায় এই মায়া নেকড়ে অনেক বেশি হিংস্র ও ধূর্ত। এই অন্ধবিশ্বাস ইউরোপের সাধারণ মানুষ বহুদিন ধরেই আঁকড়ে ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও জীববিজ্ঞানী অধ্যাপক জেকব নরম্যান এই সেদিন 80-র দশকের গোড়ায় এক গ্রীষ্মকালে মাসখানেক ছুটি নিয়ে বেড়াতে গিয়েছিলেন ওয়েলসের মোর ও নর্থ উপকূলে। তার স্ত্রী লিলি ছিলেন সঙ্গে। ঘটনাচক্রে এমন এক চারপেয়ে জানোয়ার তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যাকে মায়া নেকড়ে বলা চলে অনায়াসে। এখানে তুলে ধরা হলো সেই কাহিনী। মেরিওনেথ উপকূলের আশেপাশে ছড়ানো ছেটানো পাহাড় ঘেরা অজস্র হ্রদ আছে। তারই একটার কাছে এক গ্রামে মাসখানেকের জন্য একটা কটেজ ভাড়া নিয়ে উঠেছিলেন অধ্যাপক নরম্যান আর তার স্ত্রী। স্যামন আর ট্রাউট মাছেরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় হ্রদের জলে। এ খবর জেনেছিলেন অক্সফোর্ডে বসেই। দিনভর মাছ ধরবেন ছিপ ফেলে, এই ভেবে তখনই তার হাত সুরসুর করে উঠেছিল। আশ মিটিয়ে স্যামন আর ট্রাউট ধরার লোভেই তিনি যে এসেছেন এখানে ছুটি কাটানোর অছিলায়, তার বলার অপেক্ষা রাখে না। অবশ্য এখানে আসার পেছনে আরেকটা বড় কারণ অবশ্যই আছে। অধ্যাপক জেকব নরম্যান দেশ বিদেশের ডাকিনী তন্ত্র নিয়ে পড়াশোনা করেছেন বহুদিন ধরেই। ডাকিনী বিদ্যা সংক্রান্ত বিভিন্ন বইয়ে মায়া নেকড়ে সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য তার নজর কেড়েছে। জেকব জানেন তার প্রপিতামহ অস্কার নরম্যান সুদূর দক্ষিণ আমেরিকায় একসময় ভাগ্যান্বেষণে গেছিলেন। সেখানে জলপ্রপাতের কাছাকাছি এলাকার জমি খুঁড়ে উন্নত মানের তামার সন্ধান পান তিনি। সেই জমি ইজারা নিয়ে অস্কার আরও খোঁড়াখুড়ি চালান এবং আরও তামার খনির খোঁজ পান। তামার কারবার করে কিছুদিনের মধ্যে কোটি কোটি ডলারের মালিক হয়ে ওঠেন অস্কার। অস্কার জেকবের প্রপিতামহ কুকুর খুব ভালোবাসতেন। তিনি যে বাড়িতে
কত রকমের কুকুর পুষেছিলেন তার হিসেব নেই। এই কুকুর পোষার শখে তিনি এক বিচিত্র শখের অধিকারী হয়েছিলেন। বিভিন্ন প্রজাতির কুকুরের সহযোগে বিচিত্র সব সংকর প্রজাতির কুকুর উৎপাদন। প্রপিতামহ অস্কার নরম্যানের স্টাডির বইপত্র ঘাঁটতে ঘাঁটতে গিয়ে বছরখানেক আগে তার নিজের হাতে লেখা ডায়েরি এসেছে জেকবের হাতে। তিনি সেই ডায়েরি পড়ে জেনেছেন যে অতীতে নায়াগ্রাতে থাকার সময় রেড ইন্ডিয়ানদের পোষা মাদি নেকড়ের সঙ্গে নিজের পোষা এক পাহাড়ি কুকুরের মেটিং ঘটিয়েছিলেন অস্কার, যার ফলে এক আশ্চর্য সংকর পশু উৎপন্ন হয়েছিল, যার মধ্যে নেকড়ে আর কুকুরের বৈশিষ্ট্য ছিল সমান সমান। সে দিনের বেলা পোষা কুকুরের মতো স্বাভাবিক আচরণ করত। প্রভু ভক্তিতে জুড়ি ছিল না তার, কিন্তু প্রায়ই রাতের বেলায় রক্তপিপাসা নেশার মতো পেয়ে বসত তার সেই নেকড়ে কুকুরের। লোহার শিকল ছিঁড়ে শিকারের খোঁজে যে জনবসতি লাগোয়া জঙ্গলে সে ঢুকে পড়ত। ডায়েরিতে উল্লেখ করেছেন অস্কার, সেই সংকর প্রজাতির কুকুরের ডাকও ছিল মায়া নেকড়ের গর্জনের মতো। তাকে পাহাড়ি কুকুরের মতো ডাকতে শোনেননি তিনি কখনো। প্রপিতামহের সেই ডায়েরির কিছু কিছু তথ্য যথেষ্ট ভাবনায় খোরাক জুগিয়েছে জেকবকে। ডায়েরির কথা স্ত্রী লিলিকে জেকব জানান। তার অজান্তে সেই ডায়েরি নিয়ে নিজের বইপত্রের ফাঁকে গুজে নিয়ে এসেছেন সুটকেসে পুরে। লিলি লাঞ্চের পরপরই গাড়ি নিয়ে শহরে গেছেন খাবার দাবার কিনতে। ফিরতে ফিরতে বেলা শেষ হয়ে আসবে। চারপাশে একবার চোখ বুলিয়ে অধ্যাপক নরম্যান সুটকেস খুলে প্রায় 250 বছর আগের পুরু চামড়া বাঁধানো বের করলেন সেই ডায়েরিখানা। সুদীর্ঘ সময়ের ব্যবধানে পাতাগুলো জীর্ণ হয়ে গেলেও মুক্তোর মতো গোটা গোটা হরফে লেখাগুলো পড়তে কোনো কষ্ট হয় না। ডায়েরির অনেক ভেতরে এক জায়গায় পেজমার্ক গুজে রেখেছিলেন জেকব। সেই পাতাটা খুললেন হাতড়ে হাতড়ে। 30শে সেপ্টেম্বর। সডন আর ডিলাইলাকে নিয়ে তো ঝামেলা হলো দেখছি। রাতের বেলা, বিশেষ করে চাঁদনি রাতে ওদের অস্বাভাবিকভাবে রক্ত পিপাসা বেড়ে যাচ্ছে। রেড ইন্ডিয়ান সর্দার ব্ল্যাক খোলাখুলিভাবে জানিয়েছেন যে তাদের পোষা হাঁস, মুরগি আর খরগোশ ভেড়া সব খেয়ে সাবার করে দিচ্ছেন ডন আর ডিলাইলা। এই জন্য তারা নালিশ জানিয়েছে। এমন ঘটনা ঘটলে তো সত্যিই ভাবনার কথা। ভাবনা শুধু একটা কারণেই, মায়া নেকড়ের রক্ত যাদের শিরায় বইছে, শিকারের স্বাদ বদলাতে বদলাতে এরপর তারা না মানুষ খেকো হয়ে ওঠে। 5ই অক্টোবর। আবারও সেই একই ঘটনা ঘটল। আজ সকালে ব্ল্যাক ঈগল দেখা করতে এসেছিল। জানালো যে আদরের ভাইজির পোষা ক্যানারি পাখি আর একটা ভেড়া ডিলাইলা খেয়ে সাবার করেছে। পরশু ব্ল্যাক ঈগল জোর গলায় বলেছে ভাইজির তাঁবুর বাইরে সে নিজের চোখে দেখেছে নরম মাটিতে নেকড়ের পায়ের দাগ। ব্ল্যাক ঈগল আরও বলল যে হত নেকড়ে আর কুকুরটাকে সামলানোর দায়িত্ব আমায় নিতে হবে, নয়তো প্রজাদের হুকুম দেব ডন আর ডিলাইলাকে খুন করা। কোনো সন্দেহ নেই এটা আমার উদ্দেশ্যে হুমকি। ব্ল্যাক বিদায় হবার পর ডন আর ডিলাইলা দুটোকে বেঁধে বেধড়ক চাপকেছি মনের সুখে। দুটোতে মার খেলো আর বুক ফাটা আর্তনাদ করল। কিন্তু রুখে দাঁড়ালো না একটি বারও। ওরা যখন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমার ধমক খেয়ে, তখন মানুষের আর্ত চাউনি ওদের চোখে আমি স্পষ্ট দেখেছি।
এটা কি সত্যি চোখের ভুল, নাকি নেশার ঝোঁক? ভয় হচ্ছে এই এলাকায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত নিজের হাতেই না খুন করতে হয় এই দুটোকে। 10ই অক্টোবর, ডিলাইলা বাচ্চা বিয়োলো আজ, 5টা একসঙ্গে। 20শে অক্টোবর, শেষ পর্যন্ত আমার আশঙ্কাই সত্যি হয়ে দাঁড়ালো। ডন আর ডিলাইলা মানুষ খেকো হয়ে উঠেছে। দুজন রেড ইন্ডিয়ানের তাঁবুতে গভীর রাতে হানা দিয়ে ওরা সদ্যজাত দুটি শিশুকে চুরি করে পালিয়েছিল। জঙ্গলের মুখে দুটো বাচ্চারই পোশাকের ছেঁড়া টুকরো খুঁজে পেয়েছে ওদের বাবা মা। এই ঘটনার পরে কোনো বিকল্প ছিল না আমার সামনে, তাই ডন আর ডিলাইলা দুজনকেই গুলি করে মেরেছি। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার মুহূর্তে আর্ত চাউনি দেখেছি ওদের চোখে, ঠিক যেন মানুষের মতো। 31শে অক্টোবর, বিশেষজ্ঞের রিপোর্ট পড়ে জানলাম যে তামার সঞ্চয় ফুরিয়ে এসেছে খনির গর্ভে। এই জায়গা আমারও ভালো লাগছে না। জীবনের অর্ধেকের বেশি সময় খনির কারবারে বিদেশে কাটিয়ে লাভ তো কম হয়নি। ঠিক করেছি দেশের মাটিতেই কাটাবো জীবনের বাকি দিনগুলো। তাই বলে ইংল্যান্ড নয়, জমি পছন্দ হয়েছে ওয়েলসের কার্ডিফে। আগে ওখানে গিয়ে থিতু হয়ে বসবো, তারপর নতুন কোনো কারবারে হাত দেব। তুলো বা সুতি কাপড়ের কারখানা হলেও হতে পারে। আমার একমাত্র ছেলে মরিস বুদ্ধিমান, ব্যবসা চালানোর ধৈর্য আর যেসব গুণ থাকা দরকার সে সবই পুরোপুরি আছে ওর চরিত্রে। আশা করছি আমার অবর্তমানে ফুর্তি করে আর বদ খেয়ালের পেছনে জমানো টাকা কড়ি উড়িয়ে ক্ষতি করবে না কারবারে। মন খারাপ হচ্ছে ডন আর ডিলাইলার কথা ভেবে। ওদের বাচ্চাগুলো বেশ বড় হয়ে উঠেছে এতদিনে। ওদের সঙ্গে নিয়ে যাবার সময়। এখানেই শেষ প্রপিতামহের ডায়েরি। এরপর অধ্যাপক জেকব নরম্যান তার বাবা ডক্টর ব্রায়ান নরম্যানের মুখে শুনেছিলেন যে অস্কার প্রচুর টাকা নিয়ে নায়াগ্রা থেকে ওয়েলসের কার্ডিফে এসে বাসা বাঁধেন পাকাপাকিভাবে। সেখানে জমি কিনে তুলো আর কাপড়ের সুতোর কারখানা তৈরি করেন। এরপর ব্যবসায় উন্নতি হবার পর প্রচুর জমি জমা করেন কার্ডিফের আশেপাশে। জেকবের ঠাকুরদার অর্থাৎ অস্কারের ছোট ছেলে মরিস আরও শ্রীবৃদ্ধি ঘটান পৈতৃক কারবারে। তিনি কাগজ, চিনি আর মদ চোলাইয়ের কারখানা ছাড়াও জাহাজের ব্যবসা শুরু করেন। নরম্যান শিপিং কর্পোরেশনের জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও বিভিন্ন দেশের বন্দরে যাত্রী আর পণ্য পৌঁছে দিয়েছে। কৃতি ব্যবসায়ী মরিসকে হিসাবে নাইটহুডও দেওয়া হয় ব্রিটেনের রাজদরবার থেকে। কিন্তু স্যার মরিস নরম্যানের ছেলে অর্থাৎ জেকবের বাবা ডক্টর ব্রায়ান, তিনি কখনো ধার মারাননি ব্যবসার। তিনি প্রতিষ্ঠিত সার্জেন্ট হিসাবে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন লন্ডন ও এডিনবরায়। জেকব বাবার মুখে শুনেছিলেন যে প্রপিতামহ অস্কার নায়াগ্রা থেকে যে 5টি নেকড়ে কুকুর এনেছিলেন তাদের প্রচুর বংশবৃদ্ধি ঘটেছিল কালক্রমে। বেড়ে ওঠার পর এক অদ্ভুত বৈশিষ্ট্য দেখা গিয়েছিল জানোয়ারগুলোর মধ্যে। তারা কেউ ঘরে থাকতে চাইত না। সূর্য ডোবার পর শেকল ছিঁড়ে বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে ছুটে যেত। তারও কিছুদিন পরে ওরা প্রতিবেশীদের বাড়ি থেকে পোষা মুরগি, হাঁস, ভেড়া ইত্যাদি চুরি করতে লাগলো শেয়ালের মতো। অস্কার আর উপায়ান্তর না দেখে তাদের সবাইকে ছেড়ে দিয়ে আসেন মেরি ও নেট উপকূলের কাছে। প্রপিতামহ অস্কার যাদের জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিলেন, কালক্রমে তাদের নিশ্চয়ই প্রচুর বংশবৃদ্ধি ঘটেছে। প্রাকৃতিক কারণে বিলুপ্তি না ঘটলেও
অথবা শিকারীর গুলিতে ঝাড়ে বংশের শেষ না হলেও মেরিওনেথের জঙ্গলে আশেপাশে তাদের কি দু একটাও চোখে পড়বে না? নেকড়ের মায়ের পাশাপাশি প্রভুভক্ত পাহাড়ের কুকুরের রক্ত যাদের শিরায় বইছে, মানুষের প্রতি ভালোবাসার টানে তারা কি লোকালয়ে ফিরে আসে না? প্রপিতামহের ডায়েরির মতো জেকব নিজের এই ভাবনার কথাও জানাননি লিলিকে। পরপর দুদিন মাছ ধরতে গিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছিল জেকবকে। দ্বিতীয় দিন রাতে বাড়ির খুব কাছেই নেকড়ের চাপা গর্জন এলো তার কানে। কিছুক্ষণ পরে বৃষ্টি নামলো আকাশ ভেঙে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টি থামতে থামতে ভোর হয়ে এলো প্রায়। রাতভর ঝড় বৃষ্টির পরে সেদিন প্রচুর মাছ ধরলেন, যেমন স্যামন আর ট্রাউট মাছ। দুটো বড় সার্ডিনও ধরলেন। আনন্দে সেদিন সকাল সকালই লেকের ধার থেকে উঠে পড়লেন নরম্যান। বালুকা বেলার ওপর দিয়ে হেঁটে আস্তে আস্তে হঠাৎ তিনি মাটিতে একটা জিনিস পড়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে তুলে নিলেন। দেখলেন সেটা একটা খুলি, কুকুর বা ওই জাতীয় কোনো মরা জানোয়ারের মাথার খুলির অংশ। তবে তিনি জীববিজ্ঞানী হিসেবে গবেষণা করতে গিয়ে যেসব কুকুর বা ওই জাতীয় কোনো জানোয়ারের খুলি দেখেছেন, কিন্তু এটা কেমন, তাদের চেয়ে আকারে বেশ বড় এবং কেমন যেন অস্বাভাবিক। জিনিসটা ভালো করে খুঁটিয়ে দেখার পর জেকবকে এক অদ্ভুত কৌতূহল পেয়ে বসল। এরপর জেকব পরিত্যক্ত খুলিটা রুমালে জড়িয়ে পকেটে পুরে বাড়িতে নিয়ে এলেন। সদর দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে ফায়ার প্লেসের কাঠের গুদাম। সেখানে ঢুকে জেকব রুমালে জড়ানো খুলিটা রাখলেন এমন জায়গায় যেন কারো চোখে না পড়ে। বাইরে বেরিয়ে দরজার পাল্লা ভালো করে এঁটে ছিটকিনি দিয়ে দিলেন বাইরে থেকে। পা চালিয়ে ঢুকলেন ওপাশ থেকে। ড্রয়িং রুমে স্ত্রীর হাতে মাছ ভর্তি থলিটা তুলে দিলেন জেকব। ডিনারে স্যামন, ট্রাউট আর সার্ডিনের তিনটে আলাদা পদ রাধার ফরমাশ দিলেন তিনি। স্ত্রী জানতে চাইলেন ডিনারে কাউকে খেতে বলেছে কিনা। জেকব হেসে বললেন, একজন নয়, দুজন, জন রোল্যান্ড আর টিম কলিন্স, তাদের আসার কথা। সন্ধ্যার মুখেই এসে পৌঁছলেন দুজন অতিথি। ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিতে দিতে সবাই মিলে ব্রিজ খেলে সময় কাটাতে লাগলেন। পার্টনার দরকার হওয়ায় যোগ দিলেন স্ত্রীও। 8:30 নাগাদ খেলা শেষ করে সবাই এসে বসলেন ডিনার টেবিলে। দুজন অতিথি মাছের বিশেষ পদ খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। ডেজার্টের পর লিলি একটা লাল ফরাসি ওয়াইনের বোতল এনে রাখলেন টেবিলের মাঝখানে। এদিকে টিপটিপ করে বৃষ্টি নামল ডিনার পর্ব শেষ হবার পর। পুরনো সহপাঠীদের বাড়িতে পৌঁছে দিতে অধ্যাপক সকলকে নিজের গাড়িতে তুলে নিয়ে রওনা দিলেন। এঁটো বাসন সব মেজে লিলি এসে বসলেন ফায়ার প্লেসের পাশে ডেক চেয়ারে। একটা ম্যাগাজিন তুলে নিয়ে সবে পাতা উল্টেছেন, ঠিক তখনই এক অদ্ভুত গর্জনের মতো আওয়াজ বাইরে থেকে ভেসে এলো। জ্বালানি কাঠের গুদাম ওপাশে, সদর দরজার গা ঘেঁষে। সেই দিক থেকেই আওয়াজটা এলো বলে মনে হয়। ঠিক তেমনই ওই আওয়াজ। কোনো কিছু বুঝে ওঠার আগেই একই রকমের আওয়াজ শুরু হলো বন্ধ দরজার কাঠের পাল্লার গায়েও। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বাইরে তখন। তার আবার বেগ বাড়ল। স্থানীয় কোনো বাসিন্দার পোষা কুকুর হয়তো বৃষ্টির ভেতর বাড়ির পথ হারিয়ে ফেলেছে।
বাইরে বেশ ঠান্ডাও পড়েছে এক নাগাড়ে বৃষ্টির ফলে। হয়তো সেই ঠান্ডায় থাকতে না পেরে আশ্রয়ের আশায় সে তাদের ড্রয়িং রুমের দরজা আঁচড়াচ্ছে। লিলি এটাই ধরে নিলেন। কয়েক মুহূর্ত যেতে না যেতেই জানলার দিক থেকে চাপা নেকড়ের গর্জন কানে আসতে চমকে উঠলেন। মুখ ফিরিয়ে দেখলেন ভেজানো কাচের জানলার শার্সির ওপাশে একটা জানোয়ারের মুখ। কিন্তু কেমন জানোয়ারে? দ্বিতীয়বার সেদিকে চোখ পড়তেই লিলি চমকে গেলেন। জানলার কাচের গায়ে ঠেকানো মুখখানা নেকড়ের মতো দেখতে ঠিকই, কিন্তু তার আরো বড় কপালের গরম। জানোয়ারের দু চোখের চাউনি যেন মনে হলো মানুষের মতো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পর মুহূর্তে সে জানলা থেকে সেই মুখ সরে গেল। প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির চারপাশ থেকে ফোঁস ফোঁস আর চাপা কুই কুই আওয়াজ শুরু হলো। আবার সেই সঙ্গে শুরু হলো বাইরে থেকে সদর দরজায় নখ দিয়ে আঁচড়ানো আওয়াজ। ঘরে ঢোকার চেষ্টা করছে জানোয়ারটা। তা আঁচ করতে পেরে লিলি ভয়ে কাঠ হয়ে বসে রইলেন। বহুকালের পুরনো বাড়ি, সাগরের নোনা জলের হাওয়ায় দরজার জানলার কাঠও জীর্ণ হয়ে এসেছে। জানোয়ারটা যেভাবে আঁচড়াচ্ছে তাতে আর কিছুক্ষণের মধ্যেই খসে না পড়ে পাল্লাটা। অস্ত্র, একটা অস্ত্র তার একান্ত দরকার এই সময়। একটা কম বোরের রাইফেল আছে তার স্বামীর, যা দিয়ে হরিণ, সজারু ও বন্য শুয়োর ইত্যাদি শিকার করা যায়। কিন্তু এখানে জেকব এসেছেন মাছ ধরতে, তাই রাইফেলটা আনার প্রয়োজন মনে করেননি তিনি। এপাশ ওপাশ তাকাতে হঠাৎ ফায়ার প্লেসের আগুন খোঁচানো লোহার সুচলো শিকটা নজরে পড়ল তার। সঙ্গে সঙ্গে মরিয়া হয়ে তিনি লাফিয়ে সেটা তুলে নিলেন। ফায়ার প্লেসের আগুনে সুচালো মুখটা গুজে দিলেন। যাক, এতক্ষণে ভালো অস্ত্র তুলে নিয়েছেন একটা। জানোয়ারটা দরজা ভেঙে একবার ভেতরে ঢুকলেই গনগনে রাঙা শিক তিনি চোখের মধ্যে গুজে দেবেন। তার মনের কথা কি আঁচ করতে পেরেছে জানোয়ারটা? শিকটা ফায়ার প্লেসের আগুনে গুজে দেবার কিছুক্ষণ পরে দরজার পাল্লায় নখ দিয়ে আঁচড়ানোর আওয়াজটা কমে গেল। এক সময় থেমেও গেল তা দেখতে দেখতে। লিলি প্রায় ঘণ্টাখানেক চেয়ারে বসে রইলেন সেটে থাকার মতো। ফায়ার প্লেসের আগুনে গোজা লোহার শিকের কাঠের হাতলের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টে। কিছুক্ষণ পর দেখা সেই অপ্রাকৃত জানোয়ারের মুখ পাছে আবার ভেসে ওঠে চোখের সামনে। এই ভয়ে সে জানলার দিকে তাকালেন না একবারও। আরও প্রায় আধ ঘন্টা পর বাইরে গাড়ি থামার চেনা আওয়াজে বুকে প্রাণ ফিরে এলো তার। কলিং বেল বাজতে লিলি এক লাফে চেয়ার থেকে উঠে ড্রয়িং রুমের সদর দরজা খুলে দিলেন। দেখলেন সামনে দাঁড়িয়ে তার অধ্যাপক স্বামী। আশেপাশে কোনো জানোয়ারের চিহ্ন মাত্র নেই। দুহাতে আঁকড়ে ধরলেন স্বামীকে। তার বুকে মুখ গুজে লিলি কেঁদে ফেললেন ছেলে মানুষের মতো। কি হলো লিলি? অবাক হয়ে স্ত্রীর মুখখানা তুলে ধরলেন দুহাতে। কাঁদছো কেন? এই তো আমি এসে গেছি। ইস, ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে মুখখানা। কি ব্যাপার বলো তো? এইটুকু সময় ছিলাম না বাড়িতে, এমন কি ঘটনা ঘটলো তার মধ্যে? জেকব কথা শেষ করার আগেই লিলি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন। ড্রয়িং রুমের সব দরজা আর জানলা ছিটকে নিয়ে আটকালেন। তারপর হাত ধরে স্বামীকে নিয়ে এলেন শোয়ার ঘরে। স্ত্রীকে আড়াল করে অধ্যাপক নরম্যান
পকেট থেকে রুমালে জড়ানো জানোয়ারের খুলিটা বের করে পাশে জানলার সেলফের মাথায় রাখলেন। এখানে থাকতে থাকতে অবসরের মেজাজে কিছু পড়াশোনা করবেন লিলির গড়ন নিয়ে, এই ভেবেই তিনি জ্বালানি কাঠের গুদাম থেকে নিয়ে এসেছিলেন। স্বামীর ডাক নাম ধরে কাঁপা গলায় বললেন, ঝেক ঝেক, আমি ভীষণ ভয় পেয়েছিলাম তুমি বেরিয়ে যাওয়ার পর। স্বামী বিছানায় উঠে বসতে খানিক আগের ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি জানালেন। হতে পারে লিলি, জেকবের গলা বলতে গিয়ে কেঁপে উঠল। বাড়ির কাছাকাছি আসতে একটা বড়সড় চারপে জানোয়ার চোখে পড়ল। বাড়ির পেছন দিক থেকে গুটি গুটি করে এলো সামনের দিকে। চোখে হেডলাইটের আলো পড়তে নিমেষের মধ্যে যেন বাতাসে মিলিয়ে গেল। ওইটুকু সময়ে যা চোখে পড়ল তাতে তার মুখখানা স্বাভাবিক কুকুরের চেয়ে বেশ বড়ই। আর হ্যাঁ, গাড়ির হেডলাইট জ্বালতে সে একবার মুখ তুলে তাকিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। তখন যেন সে চোখে মানুষের আর্ত চাউনি লক্ষ্য করেছিলাম। হ্যাঁ লিলি, বিশ্বাস করো, এতটুকু হিংস্রতা ছিল না চাউনিতে, ছিল আরতি মিনতি। মনে হয়েছিল সে যেন কিছু বলতে চায়। পর মুহূর্তে সেটা চোখের সামনে মিলিয়ে গেল। কোনো মন্তব্য না করলেও লিলির বুক কেঁপে উঠল থরথর করে অজানা আশঙ্কায়। খানিকক্ষণ পরে দুজনেই শুয়ে পড়লেন আলো নিভিয়ে। তখনও সমান বেগে বৃষ্টি পড়ছে। দুজনেই ঘুমিয়ে পড়েছিলেন অচিরে। একসময় দুজনেই জেগে উঠলেন নেকড়ের চাপা গর্জনে। চোখ মেলে দেখতেই বিজলির উজ্জ্বল চাবুকে রাতের কালো আকাশের বুকে ক্ষতবিক্ষত হলো। বিজলির সেই আলোয় দেখলেন জানলার ওপাশে বন্ধ সার্সির গায়ে সামনের দুটো থাবা তুলে দাঁড়িয়েছে এক চার পেয়ে জানোয়ার। সেটা দেখতে কুকুরের মতো মনে হলেও নেকড়ের মতো তার গড়ন। জেকব চমকে উঠলেন তার চোখের দিকে তাকাতে। হে কি জানোয়ারের চাউনি! মনে মনে বারবার নিজেকে প্রশ্ন করলেন। ঝেক ঝেক। পাশ থেকে চাপা গলায় আর্তনাদ করে উঠলেন লিলি। দেখো, এই সেই জানোয়ার আবার ফিরে এসেছে আমার রাতের ঘুম কেড়ে নিতে। একবার চেয়ে দেখো, এত বড় হয় কখনো কুকুরের মাথা? দশকাল। লিলির কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে এক অজানা কণ্ঠস্বর ধ্বনিত হলো। সেই কণ্ঠস্বর যেমন গম্ভীর তেমনি ভয়ালো। কানে গেলে দেহের রক্তস্রোত নিমেষে ঠান্ডা হয়ে নিচের দিকে নেমে যায় শির দাঁড়াবে। তখনই আবার ঝলসে উঠল বিজলির আলোয় চারদিক। সেই আলোয় নরম্যান দম্পতি দেখলেন জানোয়ারটা তখনও জানলায় ওপাশে দুই থাবা তুলে দাঁড়িয়ে কাচের শাসিতে অসহায়ভাবে মাথা ঠুকছে। সেই সময় আবার সেই রহস্যময় কণ্ঠস্বর উচ্চারিত হলো ঘরের ভেতর। জানলার পাশেই যে তাকে খুলিটা রাখা আছে, আপনা থেকেই যে কবে দৃষ্টি গিয়ে পড়ল সেখানে। খুলিটা কি কথা বলে উঠল? প্রচণ্ড আতঙ্ক আর চাপা উত্তেজনায় যে কবার লিলি দুজনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে রইলেন। ঝড় বৃষ্টির বেগ কিছুটা কমে আসার পর দুজনে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার ঘুমের অতলে তলিয়ে গেলেন দুজনে। তখনও ভোরের আলো ফোটেনি। আচমকা স্বপ্নের ঘোরে জেকব চোখ মেলে উঠে বসলেন। স্ত্রীকে জাগিয়ে দিয়ে বললেন, লিলি, লিলি, এখনো কি জানোয়ারটা ঘরের ভেতর আছে? কি করে আসবে ঘরের ভেতর? স্বামীর গায়ে হাত বুলিয়ে লিলি বললেন, নিশ্চয়ই স্বপ্ন দেখেছো তুমি। স্বপ্ন?
জেকব বললেন, কিন্তু আমি যে স্পষ্ট টের পেলাম বালিশের পাশে দাঁড়িয়ে সে আদর করে আমার কপাল চেটে দিচ্ছে জিভ দিয়ে। এই দেখো লিলি। বলতে বলতে জেকব নিজের কপালে হাত বোলালেন, উত্তেজিত গলায় বললেন, দেখো এখনো লেগে আছে তার জিভের লালা। স্ত্রীর হাত টেনে এনে নিজের কপালে ছোঁয়ালেন। লিলি অবাক হয়ে দেখলেন সত্যি কপাল ভেজা তার। স্বামীর কুকুর বেড়ালের জিভের আঠালো লালা লাগলে যেমন লাগে তেমনই ভেজা ভেজা। তার মুখে আর কথা জোগালো না। কপালে বুকে পবিত্র ক্রস চিহ্ন এঁকে বালিশে মাথা রেখে শুয়ে পড়লেন আবার। ততক্ষণে জেকবের চোখ থেকে ঘুম বিদায় নিয়েছে। চোখে মুখে জল দিয়ে কিচেনে ঢুকে এক কাপ গরম কফি তৈরি করে শোয়ার ঘরে ফিরে এলেন। প্রেততত্ত্বের উপর লেখা একটি বই বের করে চাতে চুমুক দিতে দিতে পাতা উল্টাতে লাগলেন। মৃত আত্মার শান্তি ও সন্তুষ্টির জন্য করণীয় কর্তব্য শীর্ষক অধ্যায়ে এসে থমকে গেলেন। প্রাচীন ভারতের একটি ঘটনা প্রেততাত্ত্বিক অলিভার ক্রুক্স অধ্যায়ের গোড়াতেই উল্লেখ করেছেন। খুঁটিয়ে পড়লেন তা জেকব। আনন্দরূপ নামে এক ভারতীয় যোগী দেহ ত্যাগ করার আগে নির্দেশ দিয়েছিলেন শিষ্যদের তার প্রিয় ভাগবত গীতা গ্রন্থটি তার দেহে সৎকারে তারা যেন সেগুলি যমুনা নদীতে বিসর্জন দেয়। কিন্তু তিনি দেহত্যাগ করার পর লক্ষ্মণ গুপ্তা নামে তার এক গৃহী ভক্ত শিষ্যদের নজর এড়িয়ে সরিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। লক্ষ্মণ গুপ্তার বড় মুদির দোকান ও কাপড়ের আড়ত ছিল উত্তরপ্রদেশের জৌনপুরে। যোগী আনন্দরূপের শেষ নির্দেশ অবহেলা করে এই বইটি বাড়িতে নিয়ে আসার পর এমন সব ঘটনা ঘটতে থাকলো যা কোনোভাবে ব্যাখ্যা করা যায় না ভাষায়। লক্ষ্মণ গুপ্তা রোজ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গিয়ে বউ ছেলেমেয়েদের নিয়ে খেতে বসে, আর ঠিক তখনই ঘরের সিলিং থেকে কখনো একরাশ নোংরা আবর্জনা নয়তো এক কাঁড়ি গোবর এসে পড়ে রান্না করা খাবার দাবারে। শুধু বাড়ি নয়, লক্ষ্মণ গুপ্তার কারবারেও অভিশাপ লাগলো। হিসেব মেলে না বিক্রি বাট্টার, প্রায়ই প্রচুর টাকার লোকসান হয় তুচ্ছ কারণে। এইসব ঘটনা পরপর ঘটার লক্ষ্মণ গুপ্তার ধারণা জন্মালো যোগী আনন্দরূপের নির্দেশ মতো বইটি নদীতে বিসর্জন না দেওয়ার ফলেই বিদেহী আত্মা ক্ষুব্ধ হয়েছে। একের পর এক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে তারই অভিশাপে। এই উপলব্ধি হতে পরদিন লক্ষ্মণ যমুনা নদীতে ফেলে দিল সেই বইটি। সত্যি সত্যি তারপর সব আবার স্বাভাবিক হয়ে এলো আগের মতো। তার বাড়িতে আর কারবারে সব বাধা বিপত্তি কেটে গেল। ব্রেকফাস্টের পর বেলার দিকে সেই খুলিটা পকেটে নিয়ে নরম্যান হ্রদের ধারে এলেন গাড়ি চালিয়ে। জলের কাছে দাঁড়িয়ে সেই খুলিটা পকেট থেকে বের করলেন, তারপর তাতে হাত বোলালেন কিছুক্ষণ, তারপর সেটা জলে ছুঁড়ে ফেলে দিলেন। ভুরভুরি না তুলে নিমেষে তলিয়ে গেল খুলিটা। খানিকক্ষণ পর সাগর তীরে আপন মনে জেকব পায়চারি করতে করতে ফিরে এলেন বাড়িতে। সে রাতে বা তারপর যে কদিন তিনি ছিলেন মেরিওনেথে, সে কদিন প্রপিতামহ অস্কার নরম্যানের পোষা নেকড়ে কুকুর বা তাদের সেই অবলুপ্ত বংশধরদের তৃষিত আত্মা দেখা যায়নি আর। এতক্ষণ আপনারা শুনছিলেন পৃথ্বীরাজ সেনের অনুবাদ করা বিদেশি গল্প মায়া নেকড়ে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, এবং সাথে লাইক আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।